হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, এমদাদ আলী উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটা টপিক নিয়ে, বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর জন্য বাংলা সাহিত্যের কবিতা কপোতক্ষ নদ। যেই কবিতাটা আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়, সেই জন্য আজকে আলোচনার বিষয়। তো দেরি না করে চলো শুরু করা যাক কপোতক্ষ নদ নিয়ে। তো কপোতক্ষ নদ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আসলেই প্রথমে শুরু করতে হবে শুরুটা করি কবি পরিচিতি দিয়ে। আমি কবি পরিচিতির জন্য আমি একটু বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। ওনার জন্ম হচ্ছে 1824 সালের 25শে জানুয়ারি। 1824 সালের 25শে জানুয়ারি মনে রাখতে হবে। এবং ওনার স্থান কোন জায়গাতে উনি জন্মগ্রহণ করছে আমরা জানি, যশোর। হ্যাঁ, যশোরের সাগরদাড়ি গ্রাম। স্থানটা এখানে বলে রাখছি যে যশোরের সাগরদাড়ি গ্রাম। তো এবার উনি আরেকটা বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমি পরিচয়টা প্রথমে ভুল হয়ে যাওয়ার কারণে আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে এই কপোতক্ষ নদ আসলে লেখছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারই পরিচিতি আমি দিচ্ছি তোমাদেরকে। তো মাইকেল মধুসূদন, ওনার জন্ম তারিখ হচ্ছে 1824-এর 25শে জানুয়ারি এবং স্থান যশোরের সাগরদাড়ি গ্রামে। এবং উনি হিন্দু ধর্মের ছিলেন। ওনার ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল আকাঙ্ক্ষা থাকার কারণে উনি একটা সময় হিন্দু ধর্ম ছেড়ে উনি খ্রিস্টান ধর্মে চলে যান। আমরা সেই ইতিহাসটাও জানি। সেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন হচ্ছে 1842 সালে। মনে থাকবে তো, 1842 সালে হচ্ছে উনি খ্রিস্টান ধর্ম চলে যান, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন হিন্দু ধর্ম ছেড়ে। তারপরে ওনার সবচেয়ে বাংলা সাহিত্যের যেই শাখাটা সম্পর্কে বাংলা সাহিত্যের মানুষ, বাংলার সাহিত্যিকেরা জানতো না বা অবদান ওনার আগে কেউ রাখেনি, সেটা হচ্ছে মহাকাব্য। কাব্য থেকে মহাকাব্য, সেই মহাকাব্যের অমর কীর্তিটাও ওনার, সেটার নাম মেঘনাদ বধ কাব্য। তো ওনার আরও অন্যান্য অনেক প্রসিদ্ধ বিখ্যাত কাব্য আছে, সেগুলোর নামও আমি এখানে তোমাদের জন্য রেখে দিয়েছি। সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, তারপরে কি ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী হচ্ছে ওনার বাংলা সাহিত্যের নতুন একটা অধ্যায়ের সূচনার একটা কবিতার নাম, যে চতুর্দশপদী কবিতা। আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে চলো ওনার সম্পর্কে আরও কিছু জেনে নিই। ওনার উনি নাটকও লিখছেন। ওনার বিখ্যাত নাটক কৃষ্ণকুমারী, ট্র্যাজেডি যে নাটকটা কৃষ্ণকুমারী, এবং শর্মিষ্ঠা, আরেকটা হচ্ছে কি পদ্মাবতী। তো এইগুলি হচ্ছে ওনার নাটকগুলি কি কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, আরেকটাকে পদ্মাবতী। তো ওনার প্রহসন, বাংলা সাহিত্যের শাখাগুলো উনি সবগুলো শাখায় টাচ করছে এবং নতুনত্ব আনতে চেষ্টা করছে। প্রহসন উনি লেখছেন। ওনার প্রহসন দুটা, একই কি বলে সভ্যতা, আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। আমরা আবারও দেখি, একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রো। এই দুটাই হচ্ছে ওনার প্রহসন সম্পর্কে ধারাবাহিক আলোচনার এক সময় আমরা আলোচনা করব। এবার তারপরে হচ্ছে ওনার আরও কিছু আছে, যে সনেটের প্রবর্তক। সনেট আসলে কেমন, সেটা নিয়ে আলোচনা আসতেছে সামনে। তবে আগে বলে নেই, ওনার পরিচিতির মধ্যে অবশ্যই এটা থাকা দরকার যে সনেটের প্রবর্তক। বাংলা সাহিত্যের উনি কেবলমাত্র যে সনেটের প্রবর্তক। সনেট এক ধরনের নিয়ম, এক ধরনের বিজ্ঞান, এক ধরনের আর্ট, যেটা বাংলা সাহিত্য উনি এনেছেন বা উনিই লেখছেন একমাত্র। সেটা হচ্ছে কি সনেটের প্রবর্তক। তারপরে এই মহান লেখক, কবি, সাহিত্যিক, মহাকাব্যিক বলি, যেভাবে বলি ওনার ব্যাপারে বলা শেষ হবে না, সেই মাইকেল মধুসূদন দত্ত। তিনি আমাদেরকে ছেড়ে চলে যান হচ্ছে ওনার মৃত্যু 1873 সাল 29শে জুন। 1873-এর 29শে জুন। তো ওনার সংক্ষিপ্ত পরিচিতি এখানে আমি তুলে ধরতে চেষ্টা করছি। তো এখন আমি যেখানে যেখানে রেখে গেছিলাম কথা, সেখান থেকে আবার একটু বলি বা বলা দরকার। সেটা হচ্ছে যে ওনার সনেটের প্রবর্তক। বাংলা সাহিত্যের অন্যতম একটি কাব্য বা কবিতা আমরা বলি, সেটা হচ্ছে সনেটের প্রবর্তক উনি। সনেটটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, একটা চমৎকার একটা ছন্দে রচিত থাকে, এই জন্য এটা সনেট। তো সনেটের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে সনেট মোট থাকে হচ্ছে 14 লাইন এবং 14টা মাত্রা বলতে
এই যেটা আমরা বুঝি যে প্রত্যেকটা বর্ণের উপরে একটা করে মাত্রা থাকে বা অক্ষরের উপরে একটা করে মাত্রা থাকে, এরকম মাত্রা আছে বা বর্ণ আছে, যেটাই বলবো সেটা হচ্ছে 14টা। এর মানে প্রত্যেকটা লাইনে অক্ষরের বিন্যাস আছে, অক্ষর আছে, বর্ণ আছে, যেটা বললে খুব দ্রুত বুঝতে পারবা। যে আমি দেখাই যে এখানে এগুলি একটা বর্ণ, যেমন ম তো এগুলি এক একটা আলাদা একটা বর্ণ। এরকম করে একটা লাইনের ভিতরে কয়টা করে বর্ণ আছে? যে 14টা বা 14টা মাত্রা আছে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে ওনার এই সনেট, আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কপোতক্ষ নদ, আসলে কপোতক্ষ নদটাই হচ্ছে এই সনেট কবিতা। সনেট কবিতার একটা অংশ বা সনেট কবিতার আঙ্গিকে উনি লেখছে। এই জন্য আমাদেরকে এই সনেট সম্পর্কে একটু বিস্তারিত বলতে হলো। তো সনেটের ধাপ হচ্ছে বা সনেট কবিতার নিয়ম হচ্ছে যে সনেট কবিতাগুলি দুইটা নিয়মে বা দুইটা ধাপে লিখতে হয়। বা প্রথম হচ্ছে প্রথম 8টা লাইনকে বলা হয় অষ্টক এবং পরবর্তী 6টা লাইনকে বলা হয় ষষ্ঠক। প্রথম 8টি লাইনকে বলা হয় ভাবের প্রবর্তনা। আমি এখানে শুধু প্রবর্তনা লিখে রাখছি, ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনাকে আসলে ভাবের প্রবর্তনা হচ্ছে, ধরে নাও যে তুমি একটা বাড়িতে যায় উঠলা, সেখানে যায় দেখলে যে বাড়িটা খুব চমৎকারভাবে ডেকোরেট করা হচ্ছে বা সাজানো হচ্ছে। তুমি এখন তোমার মাথায় আসতে পারো বা চিন্তা করতে পারো যে আসলে এ বাড়িতে হচ্ছেটা কি, এত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে, যে আসলে এ বাড়িতে কিসের অনুষ্ঠান। তোমার ভিতরে একটা ভাবের প্রবর্তনা হবে, ভাবের একটা চিন্তা আসবে, এবং কিছুক্ষণ পরে যখন জানতে পারবা যে ওই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান বা ওই বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান, যখন দেখবা জন্মদিনের কেক বা অথবা বিয়ের বর কনে, তখন তুমি বুঝতে পারবা ও এটা আসলে এত আয়োজন হচ্ছে এই বিয়ের জন্য, অথবা এত আয়োজন হচ্ছে একটা জন্মদিনের অনুষ্ঠানের জন্য। এই লাস্টে যখন আমরা বুঝে নিলাম বা বুঝতে পারলাম যে আসলে এই জন্যই এত আয়োজন, সেটা হচ্ছে পরিণতি। ভাবের পরিণতি থাকে হচ্ছে ষষ্ঠকে। তাহলে প্রথম 6 লাইনে প্রথম 8 লাইনে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা এবং পরবর্তী 6 লাইনে থাকে হচ্ছে ভাবের পরিণতি। তো এখন আসি হচ্ছে এই কপোতক্ষ নদ কবিতায় কবি ঠিক সেভাবেই উনি প্রথম 8 লাইনে চেষ্টা করছে ওনার ভাবের প্রবর্তনা করতে এবং পরবর্তী 6 লাইনে উনি ওনার ভাবটা পরিণতির দিকে নিয়ে গেছে। এবার চলো যাই আমরা কপোতক্ষ নদ সম্পর্কে কিছু বলি। কপোতক্ষ নদ আসলে নদ কেন? নদীও তো হতে পারতো, কপোতক্ষ নদী কেন নদী নয়? এটা নদ কেন? আচ্ছা, নদ এবং নদী যদি চিন্তা করি তাহলে আমরা কি বুঝতে পারি? নদ এবং নদী যদি চিন্তা করি তাহলে বুঝবো যে নদ হচ্ছে পুরুষ এবং নদী হচ্ছে কি মহিলা বা পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। এখানে দুইটা গ্রুপের কথা বলছে, একটা হচ্ছে মা জাতি, একটা হচ্ছে পুরুষ জাতি। তাহলে এখন কপোতক্ষ নদ হচ্ছে তাহলে কি পুরুষ জাতি? পুরুষ জাতি বা কেন? তার প্রশ্নের উত্তর দিচ্ছি হচ্ছে এই যে কপোতক্ষ নদ এটা একটা নদ এই কারণে যে যেই সমস্ত নদীর বা কোনো জলধারার কোনো উপশাখা বা নদী থাকে না, শাখা নদী বা উপশাখা নদী আমরা যেটা বলি, বা অন্য কোনো নদীর থেকে আসা এরকম কোনো থাকে, অন্য কোনো নদী থেকে আসছে বা এই নদী থেকে আরও কোনো নদী হয়ে গেছে, শাখা প্রশাখা বের হয়েছে বা শাখা প্রশাখা থেকে তৈরি হয়েছে, তাদেরকে বলা হয় নদী। আর যার কোনো শাখা প্রশাখা নেই বা নিজে কোনো শাখা থেকে তৈরি হয় না বা নিজের কোনো শাখাও নেই, তারা হচ্ছে নদ। তাহলে কেমন? যারা যেই সমস্ত জলাধারা সরাসরি সমুদ্র থেকে যাদের কানেকশন, তাদের কাছে পানি আসে আবার তারা সেখানেই চলে যায়, সমুদ্রের কাছেই চলে যায়, তারাই হচ্ছে নদ। এক কথায় যিনি একা, ঠিক আছে? তো এই নদ, তাহলে কপোতক্ষটা আসলে কিভাবে নদ হলো বুঝতে পারছি তো নিশ্চয়ই। যার শাখা বা উপশাখা নেই বা কোনো শাখা বা উপশাখা থেকে নিজে তৈরিও হয় নাই, যিনি একাই একমাত্র সরাসরি সাগর থেকে যার অস্তিত্ব, তিনি হচ্ছে নদ। তো কপোতক্ষ নদ হচ্ছে সেই রকম একটা বাংলাদেশের একটি নদ। তো এখন কপোতক্ষ নদ সম্পর্কে কবি যা চিন্তা করছেন বা যেখান থেকে ওনার যেই চিন্তা ভাবনা থেকে ওনার এত সুন্দর একটা কবিতার উনি শুরুয়াত করছেন, সেই কবিতাটা তো আমাদের অবশ্যই শুনতে হয়। তো আমি চেষ্টা করব কবিতার লাইনগুলো একটুখানি তোমাদের তুলে ধরার জন্য এবং ব্যাখ্যা করার জন্য। তো আমি সেই স্বার্থে আমি তোমাদেরকে জন্য আমি একটা বই তোমাদের সামনে নিচ্ছি, তোমরাও দেখে নাও যে কপোতক্ষ নদ কবিতায় কবি কিভাবে প্রথম 8 লাইনে ওনার ভাবের প্রবর্তনা করলেন, আমি সেগুলির ব্যাখ্যা দিচ্ছি। শুরু করতেছি। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে।
তাহলে যদি লাইন ব্যাখ্যা করি, সতত মানে সবসময়, হ্যাঁ, হে নদ মানে হে নদী, তুমি পড়ো মোর মনে, আমার মনে তুমি সবসময় আমার মনে পড়ো, এবং তোমার কথা ভাবি বিরলে, যখন আমি একা থাকি তোমার কথাই ভাবি। মানুষ যখন একজন আরেকজনের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে, এরকম অনেক কথা বলে থাকে। তারপরে সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। এখন একটা কথা এখানে উনি বলছে যে নিশার স্বপনে, রাত্রে যখন মানুষ ঘুমায় তখন কিন্তু সে স্বপ্ন দেখে, এই স্বপ্নের মধ্যেও আমি তোমারে দেখি। শুধু তাই না, স্বপ্নের মধ্যে এক ধরনের মানুষ মায়ার ধ্বনি বা কোনো মায়ার জিনিস, অনেক চমৎকার ভালো ভালো জিনিস সে দেখে, মানুষ স্বপ্নের মধ্যে দেখে। সেই মায়ার ধ্বনি, মায়ার কথাবার্তা, যেই সমস্ত জিনিস স্বপ্নে আমরা ঘুম থেকে উঠে অনেক সময় বলি, আহা রে আজকে অনেক স্বপ্নটা খুব ভালো ছিল, কি মিস করলাম, হ্যাঁ, অনেক আফসোস থাকে, এরকম কথা, এরকম ঘটনা, হ্যাঁ, ওরকম মায়া জাগানোর মতো, মায়ার জাল বেছানো যে স্বপ্নগুলো, সেই মায়া মিশ্রিত সেই কাহিনী বা কথাগুলো আমি তোমাকেই নিয়েই দেখি। আমি এই নদ, এই কপোতক্ষ নদকে নিয়েই কবি সেই স্বপ্নের মধ্যে দেখে বা শোনে। এবং জোড়ায় কান আমি ভ্রান্তির চলনে, আমি আমার এই কানটাকে জোড়ায় রাখি, সবসময় শান্ত রাখি, একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে, যে না ওটা আমার স্বপ্ন না, আমি স্বপ্নে দেখি নাই, ওটাই আমার বাস্তব, ওটা আমি স্বপ্নে দেখে আমি মনকে শান্ত করি নাই, ওটাই আমি বাস্তবে শুনছি। সবসময় আমি আমার মনটাকে এইভাবেই বুঝ দেই, মিথ্যা কথা বলে বা মিথ্যার ছলনে। উনি এখানে স্পষ্ট নিজেও স্বীকার করছে যে আমি ভ্রান্তির ছলনে, ভুল করে আমি আমার নিজেকে এইভাবেই সান্ত্বনা দিয়ে থাকি। তারপরে উনি বলছে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমি অনেক দেশে গেছি, অনেক নদীর জল পান করছি, কিন্তু আমার ভিতরে যে তৃষ্ণা, এই তৃষ্ণাটা মিটে নাই। তোমার জলই হচ্ছে আমার তৃষ্ণা মেটায়। উনি এই কথা তো বলে থেমে থাকেন নাই, আরও অনেক বড় একটা কঠিন কথা উনি বলেছে, যে লাস্টের লাইনে অষ্টকের দেখো, সেটা হচ্ছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্থনে। এখন মায়ের বুকের দুধ সন্তানের কাছে যেমন প্রিয় এবং সর্বোৎকৃষ্ট মানের, ঠিক তাই তুমি হচ্ছ আমার কাছে, মানে কবিতার নদকে বলতেছে, কপোতক্ষ নদকে বলছে তুমি হচ্ছ আমার কাছে মায়ের দুধের মতো। তাহলে কত বড় স্থানে রেখে দিয়েছে। এটার অনেক ব্যাখ্যা হতে পারে, আমি একদম অল্পর মধ্যে বলতে চেষ্টা করলাম যে মায়ের বুকের দুধ যেমন একটা সন্তানের কাছে সর্বোচ্চ প্রিয় এবং সর্বোচ্চ প্রথম খাদ্য এবং তার কাছে অমৃত, ঠিক তাই কবির কাছে তার ওই কপোতক্ষ নদও ওইভাবেই অমৃত বা সর্বোচ্চ সম্মানের জায়গাতে রাখলেন। তারপরে উনি এবার, হ্যাঁ, এই সনেট কবিতার লাস্টের 6 লাইনে উনি ওনার এই ভাবের, ওনার মনের ভিতরে যে ভাব প্রকাশ করলো, এই ভাব প্রকাশে এবার পরিণতির দিকে যাচ্ছে। আমরা দেখি কিভাবে উনি শেষ করতেছেন। সেটা হচ্ছে, আর কি হে হবে দেখা, উনি প্রশ্ন করছে, যত দিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। উনি আক্ষেপ করে বলছে, আমার আর কি দেখা হবে, হ্যাঁ, আর কি দেখা হবে, যত দিন চলে যাচ্ছে। হ্যাঁ, উনি কারণ এখন প্রবাসে আছে, আমরা জানি বিলেত, উনি প্রবাসে চলে গেছিলেন। হ্যাঁ, উনি এই দেশের মায়া ছেড়ে, এ দেশের বন্ধন ছেড়ে উনি ইংরেজি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন। ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ দেখায় উনি ইংরেজি সাহিত্যে আকর্ষিত হয়ে ইংরেজি সাহিত্যে উনি অনেক লেখা লেখলেন। সেই বিদেশ লন্ডনে গিয়ে, বিলেতে গিয়ে আমরা জানি। সেখান থেকে উনি এখন দেশের প্রতি ওনার সে আবেগ থেকে উনি বলছে যে আমি কি আর দেশে যেতে পারবো। লজ্জার কথা যে উনি মনে মনে ভাবছে যে এটা তো আমার লজ্জা, আমি দেশকে অবহেলা করে চলে এসেছি, আমি কি আর দেশে ফিরে যেতে পারবো, হ্যাঁ, এরকম প্রশ্ন রাখলেন। তারপরে উনি বললেন কি, যে প্রজারূপে রাজপুত, প্রজারূপে, উনি প্রজা বলতে এখানে কাকে বোঝাইছে, এই কপোতক্ষ নদকে বোঝাইছে। এবং প্রজা হচ্ছে কর দেয়, কাকে কর দেয়, রাজারে কর দেয়, যিনি দেশের প্রধান থাকে বা রাজারে কর দেয়। এখন একটা নদ বা নদী অবশেষে কোথায় যা মিলিত হয়, সাগরে। এর মানে নদীর পানি বা নদের পানি কোথায় চলে যায়, সাগরে। নদীর পানি, তার কিছু পানি কিন্তু সাগরকে দিতে যায়, ওটাই হচ্ছে কর। এখন নদ যখন কি করবে, মানে সাগরের দিকে যায়, সাগরের দিকে যখন যাবে প্রজারূপে, সাগরের দিকে যখন যাবে তখন সে বলবে যে বাড়ি রূপ কর তুমি তখন তুমি বাড়ি মানে পানি, তুমি কিছু পানি যখন কর দিতে যাবে সমুদ্রের কাছে, তুমি যখন সমুদ্রের দিকে ধাবিত হবে, সমুদ্রের কাছে যাবে, সমুদ্র হচ্ছে কে, রাজা, আর কপোতক্ষ হচ্ছে কে, প্রজা। তুমি প্রজা হিসেবে যখন রাজার কাছে তুমি কর দিতে যাবে, এই মিনতি গাবে,
একটা মিনতি গাবে তুমি রাজার কাছে, যে এই কপোতক্ষ নদের কাছে এই মিনতিটা করতেছে লেখক নিজেও, যে এই কপোতক্ষ নদ তুমি যখন রাজার কাছে যাবে কর দিতে, তখন তুমি একটা রাজার কাছে একটা কথা বলবে। কি কথা? একটা মিনতি গাবে, যে বঙ্গজনের কানে কানে, বঙ্গজনের সবার কানে কানে যেন এই কথাটা সে বলে দেয়। আর কার কাছে বলবে? সখে সখারিতে, সমস্ত দম্পতি, সমস্ত নরনারী, সকলের কাছে এই কথাটা যেন কানে কানে বলে দেয় সবার কাছে। সেটা হচ্ছে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, নাম তার একটা নাম বলে দেবে, এই আমার নাম। সে কে? মাইকেল মধুসূদন দত্ত। সে বলছে আমার নামটা তুমি বঙ্গের প্রত্যেক জনের কানে কানে পৌঁছে দেওয়ার কথা বলে আসবে, যে কি একজন আছে সে মজি প্রেম ভাবে, মজি মানে মজে যাচ্ছে প্রেমের সাগরে ডুবে, কি বলে হাবুডুবু খাচ্ছে একজন মানুষ সেই প্রবাসে। সে হচ্ছে কে? এই কবিতার প্রবর্তক মানে মাইকেল মধুসূদন দত্ত। তার কথাটা বলতে বলা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত ভাবের প্রবর্তনায় আমরা দেখতে পাচ্ছি যে নদীর কপোতক্ষ নদের প্রশংসা করছে বা নদীর প্রেমের কথা বলছে। এখন অবশেষে এসে লেখক কিন্তু এই নদীকে, এই কপোতক্ষ নদকে একটা কাজের কথা বলছে, যে তাহলে আমার জন্য কি করবো? আমি তোমার জন্য এত কিছু, আমি তোমার জন্য এত ভাবি, তুমি আমার জন্য কিছু একটা করো, আমার জন্য একটা তোমাকে কিছু করতে হবে। যে আমি তোমার জন্য এই প্রবাসে বসে আমি তোমার কথা সবসময় ভাবি, তুমিও তো আমার জন্য কিছু করবা। বঙ্গজের প্রত্যেকটা মানুষের কানে কানে আমার কথা পৌঁছে দাও। সেটা হচ্ছে কি? আমি একজন প্রবাসে আছি, যে কিনা মানুষের এই বাংলার মায়া মমতা বুকে ধারণ করে মজে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। লইছি যে তবে নাম বঙ্গের সঙ্গীতে, বঙ্গের প্রত্যেকটা কথা কাজে গানে আমি বঙ্গকে স্মরণ করে মানে বাংলাকে স্মরণ করে মজে যাচ্ছি আমি প্রবাস থেকে। এই কথাটা তুমি আমার হয়ে, এই কপোতক্ষ নদ্রে বলতেছে তুমি আমার হয়ে, তুমি কাকে বলো? সমুদ্রকে বলে দাও, সে যেন সবার কানে কানে এই কথাটা পৌঁছে দেয়। তাহলে এই কবিতার প্রথম অংশে দেখো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কি তিনি স্পষ্টভাবে বলতে চেষ্টা করছেন যে কপোতক্ষ নদীর প্রতি তার প্রেম, তার ভালোবাসা, তার আবেগ, এবং অবশেষে তিনি তার আসল কাজটায় আসলেন, যে আসলে আমি যে এখানে প্রবাসে বসে দেশের কথা এত ভাবি, দেশের মানুষকে নিয়ে ভাবি, আমি দেশের প্রতি আমার এত ভালোবাসা, এই কথাটা তুমি একটু বলে দিও। মানুষকে দিয়ে মানুষ কাজ করাতে গেলেও প্রথমে প্রশংসা করে, তারপরে তার একটা কাজ দেয়। ঠিক তাই এখানে এরকম একটা ছন্দের মধ্য দিয়ে কিছু আমরা বলবো যে অমিত্রাক্ষর একটা চমৎকার ছন্দের মধ্য দিয়ে লেখকও তার এই কথাগুলো বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছে। তো আমি শেষ করার আগে আমি আবারও বলি যে কপোতক্ষ নদ একটি অমিত্রাক্ষর ছন্দের সনেট বা চতুর্দশ কবিতাবলীর একটি। তো এই কবিতাটা আমরা জানি বাংলা সাহিত্যের একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট একটা গ্রামার, নির্দিষ্ট একটা বৈজ্ঞানিক নিয়মে বা এই কবিতাগুলি লেখা হয়। যেমন তেমনভাবে যখন খুশি তখন যে কোনো ছন্দ বা যে কোনো লাইন দিয়ে বা যে কোনো অক্ষর দিয়ে লেখা সম্ভব না। অবশ্যই তাকে 14 লাইন এবং 14টা বর্ণমেল অনুসরণ করে লেখে। এটা অনেক কঠিন। এইরকম একটা কঠিন কাজও মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের জন্য রেখে গেছে এবং করে দিয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা আজকে মূল বিষয় ছিল হচ্ছে এরকম যে আমরা কি করছে যে বাংলা কবিতার মাইকেল মধুসূদন দত্তের অন্যতম একটা কবিতা কপোতক্ষ নদ নিয়ে বিস্তারিত আলোচনা, তার পরিচিতি এবং কবিতার ভেতরের পুরোটার বর্ণনা দিতে চেষ্টা করছি। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে এবং প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে এবং অবশ্যই নিরাপদে থাকবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।